বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব দণ্ডবিধিতে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এই বিষয়টা, এই অপরাধমূলক অনধিকার প্রবেশ, এটা আলোচনা করেছে, দেখেন, আহ অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস, এটা আলোচনা করেছে 441 থেকে 461। তাহলে এই অধ্যায়টা শুরু হয়েছে 441, শেষ হয়েছে কততে? 461-তে। আর ইংরেজিতে কি বলে? অপরাধমূলক অনধিকার প্রবেশ। তো অপরাধমূলক অনধিকার প্রবেশ ধারা টারা পরে আগে আমরা আলোচনা শুনি। আলোচনা হলো, প্রথমে আমরা জানি ট্রেসপাস কি। ট্রেসপাস মানে হলো অনধিকার প্রবেশ, আর যখন ক্রিমিনাল ট্রেসপাস হবে তখন হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ। প্রথমে আসি ট্রেসপাস। ধরেন একজনের বিশাল একটা বাড়ি, এই বাড়ি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, বিশাল একটা বাড়ি, বাড়ি মনে করেন যে 10 একর নিয়ে একটা বাড়ি, পুরো জায়গাটা দেওয়াল দিয়ে মানে ওয়াল দিয়ে ঘেরা, আর একেবারে মাঝখানে গিয়ে তার বিল্ডিং, 10 তলা বিল্ডিং। তাহলে যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দখলীয় ভূমিতে তার অনুমতি ছাড়া প্রবেশ করবে, তখন সেটাকে বলে হচ্ছে ট্রেসপাস বা অনধিকার প্রবেশ। মানে আপনি একজনের বাড়িতে বা একজনের দখলীয় জমিতে প্রবেশ করছেন তার অনুমতি ছাড়া, আপনি কি করেছেন? ট্রেসপাস। এখন শুধু ট্রেসপাস কোনো অপরাধ না। আমরা এর আগে যেরকম করছিলাম যে শুধু আঘাত কোনো অপরাধ না, শুধু ফোর্স কোনো অপরাধ না। তাহলে শুধু ট্রেসপাসও কি কোনো অপরাধ না? শুধু ট্রেসপাস অপরাধ না এই কারণে যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনাকে দুর্বৃত্তরা ধাওয়ানো শুরু করছে ছিনতাইয়ের জন্য, বা একটা পাগলা কুকুর আপনাকে ধাওয়ানো শুরু করছে। তো এই ক্ষেত্রে যদি আপনার আহ কোনো ব্যক্তি গেট দিয়ে প্রবেশ করে একটা বাড়ির ভিতরে ঢুকলো, তো তখন ট্রেসপাস হয়েছে, কিন্তু উনি কিন্তু খারাপ কোনো উদ্দেশ্যে কিন্তু ঢোকে নাই। তাহলে এক্ষেত্রে ট্রেসপাস হয়েছে, কিন্তু এটা কোনো কি না, অপরাধ না। বুঝছেন? তাহলে শুধু ট্রেসপাসের বাংলা কি? অনধিকার প্রবেশ। অনধিকার অনধিকার প্রবেশ কোনো অপরাধ না। তবে অনধিকার প্রবেশটা যখন একটা খারাপ উদ্দেশ্যে হবে, তখন এটা হয়ে যাবে ক্রিমিনাল ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখন এই অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা দণ্ডবিধিতে দিচ্ছে 441 ধারায়। কত ধারায়? 441। খুব ইজি। সেটা হলো যে আপনি একজনের দখলীয় জমিতে ঢুকছেন বেআইনি কোনো উদ্দেশ্যে। আপনি একজনের বাড়িতে বা জমিতে ঢুকছেন কি উদ্দেশ্যে? বেআইনি উদ্দেশ্যে। অথবা আপনার উদ্দেশ্য ঠিক ছিল কিন্তু পরে যে বেআইনি কোনো কাজ করছেন। আপনি একজনের বাড়িতে প্রথমেই তার বাড়িতে আগুন দেওয়ার জন্য ঢুকতেন, তাহলে প্রথম থেকেই উদ্দেশ্য কি? খারাপ, তাহলে ক্রিমিনাল ট্রেসপাস। আর একটা হলো, প্রথমে তার সাথে আলাপ আলোচনা করতে গেছিলেন, উদ্দেশ্য ভালো, কিন্তু ওই জায়গায় গিয়ে মারপিট করছেন, তখন হয়ে গেছে কি? ক্রিমিনাল ট্রেসপাস। তাহলে ক্রিমিনাল ট্রেসপাসটা প্রথম থেকেই খারাপ উদ্দেশ্য থাকতে পারে, অথবা কি প্রথমে ভালো উদ্দেশ্যে আছে, পরে ওই জায়গায় কি হয়েছে? খারাপ উদ্দেশ্য হয়েছে। বুঝেন কিনা? তাহলে ক্রিমিনাল ট্রেসপাস, তাহলে আমি যদি বলি যে ওই যে যে বললাম যে 10 একর জুড়ে একটা বাড়ি, মাঝখানে একটা বিল্ডিং, যদি ওই বাড়ির গেট দিয়ে ঢুকে যে ওই বাড়িতে আমি আগুন ধরবো বা বাড়ির মালিককে মারবো বা গাছ টাছ কেটে ফেলবো, এই উদ্দেশ্যে, অর্থাৎ শুরু থেকে উদ্দেশ্য খারাপ, বা প্রথমে উদ্দেশ্য ভালো ছিল পরে ওখানে গিয়ে কোনো খারাপ কাজ করার উদ্দেশ্য হয়েছে, তখন এটাকে বলে কি? ক্রিমিনাল ট্রেসপাস। ক্রিমিনাল ট্রেসপাস আমরা এই জায়গা একটু বইতে দাগাবো, দেখেন। ক্রিমিনাল ট্রেসপাস একটা শখ আছে, এই যে ক্রিমিনাল ট্রেসপাস, এই যে ক্রিমিনাল ট্রেসপাসের ইংরেজি কি, মানে বাংলা কি? অপরাধমূলক অনধিকার প্রবেশ। এই জায়গার নিচে একটু লিখে রাখেন 441 সমান সমান 447 সাজা। 441 সমান দিয়ে লেখেন 447 শাস্তি। 441 সমান 447 শাস্তি, এটুকু লেখেন। অর্থাৎ এই কথাটার অর্থ কি? ক্রিমিনাল ট্রেসপাসের সংজ্ঞা দিছে কত ধারায়? 441। আর এটা শাস্তি আলোচনা করছে কি? 447। শাস্তি কি সেটা আমরা পরে পড়বো। আপাতত আমরা জানলাম যে অপরাধমূলক উদ্দেশ্যে বা প্রথমে ভালো উদ্দেশ্য ছিল পরে খারাপ উদ্দেশ্যে যদি কোনো কারো দখলীয় ভূমিতে তার অনুমতি ছাড়া প্রবেশ করেন, বা অনুমতি নিয়ে প্রবেশ করছিলেন পরে সে জায়গা খারাপ কাজ করছেন, তখন এই অনধিকার প্রবেশটারে বলে অপরাধমূলক অনধিকার প্রবেশ। অনধিকার প্রবেশের সংজ্ঞা দিয়েছে 441, শাস্তি কত? 447। এটুকু বুঝছেন? আচ্ছা,
ভাই এখন ধরেন সে তো ওই গেট দিয়ে তো ঢুকছে অপরাধজনক উদ্দেশ্যে, গেট দিয়ে ঢুকার সাথে সাথে তো এটা অপরাধমূলক অনধিকার প্রবেশ হয়েছে। হওয়ার পরে শুধু গেট দিয়ে ঢুকেই ক্ষান্ত হয় নাই, সে বাড়ির ভিতরে ঢুকছে, সে কি তার বিল্ডিং এর ভিতরেও ঢুকছে, তখন এই অপরাধমূলক অনধিকার প্রবেশটা হয়ে যাবে অনধিকার গৃহ প্রবেশ। অপরাধমূলক অনধিকার প্রবেশ কি হবে? অনধিকার গৃহ প্রবেশ। এই যে দেখেন, অনধিকার গৃহ প্রবেশ পাইছেন, হাউস ট্রেসপাস। হাউস ট্রেসপাস পাইছেন না? ওই যে 1 নম্বরে দেখেন, এই যে হাউস ট্রেসপাস পাইছেন। হাউস ট্রেসপাসের এখানে দেখেন, হাউস ট্রেসপাসের এখানে একটু পাশে লিখবেন 442 সমান সমান 448 শাস্তি। 442 সমান সমান 448 শাস্তি পাইছেন? স্ক্রিনে লেখা আছে দেখেন। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, জমিতে ঢুকছি অপরাধমূলক অনধিকার প্রবেশ 441, শাস্তি কত? 447। এরপরে জমিতে ঢোকার পর ঘরেও ঢুকছি, হয়ে গেছে কি অপরাধমূলক অনধিকার প্রবেশ, সংজ্ঞা কততে? 442। 442 এর শাস্তি দিছে কত? 448। এবার ভাই পরেরটা দেখেন, আমি তো ওর ঘরে ঢুকছি কিন্তু গোপনে ঢুকছি, যার ঘরে ঢুকছি সে টের পাই নাই, সে আমারে দেখে নাই, এটার বলে সংগোপন অনধিকার প্রবেশ, লার্কিং হাউস ট্রেসপাস। কি বলে বলেন? লার্কিং হাউস ট্রেসপাস। এটা একটু লেখেন 443, এটা সংজ্ঞা দিছে 443। দেখেন এটা সংজ্ঞা দিছে 443 নিচেরটা। সংগোপনে অনধিকার প্রবেশ, সংগোপনে অনধিকার প্রবেশ সংজ্ঞা কত? 443। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, দেখেন অপরাধমূলক অনধিকার প্রবেশ 441, শুধু ওর জমিতে ঢুকছিলাম, ঘরে ঢুকছি দেখছে, অনধিকার গৃহ প্রবেশ 442, ঘরে ঢুকছে ওর কিন্তু ও দেখে নাই, সংগোপনে ঢুকছে, তাহলে সংগোপনে অনধিকার প্রবেশ কত? 443। এর মধ্যে দুইটার শাস্তি আমরা পড়ছি, 441 এর শাস্তি কততে? 447। আর 442 এর শাস্তি 448। 43 এর শাস্তি আমরা পরে পড়বো। তারপরেরটা দেখেন সিরিয়ালে, তারপরে যেটা, আপনি তো সংগোপনে মানে গোপনে ওর ঘরে ঢুকছেন কিন্তু রাতের বেলায়, গোপনে ঢুকছেন কিন্তু কখন? রাতের বেলায়। এটা হলো সংজ্ঞা 444, লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট। মানে কারো ঘরে আপনি গোপনে ঢুকেছেন কিন্তু কখন? রাতের বেলায়, তখন লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট। এটার ধারা কত? 444। 444 একটু লেখেন, 444। হ্যাঁ, তাহলে আমরা আবার বলি, এভাবে মনে রাখবেন, ঘরে জমিতে ঢুকছে অপরাধমূলক অনধিকার প্রবেশ 441, ঘরে ঢুকছে দেখছে মানে গোপনে না প্রকাশ্যে ঢুকছে, অনধিকার গৃহ প্রবেশ 442, ঘরে ঢুকছে গোপনে, অনধিকার গৃহ প্রবেশ সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ 443, ঘরে ঢুকছে গোপনে রাতের বেলায়, সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ রাতের বেলায় কত? 444। বুঝছেন? এর মধ্যে আমরা শাস্তি পাইছি দুইটার, 41 এর শাস্তি 447-এ, আর 442 এর শাস্তি 448-এ। এবার ডান সাইডে দেখেন, ঘরে ঢুকছেন বটে, গোপনেই ঢুকছেন কিন্তু অপথে, মানে ঘর শীত কেটে ঢুকছেন, দরজা জানালা ভেঙে ঢুকছেন, ওই নায়িকার শাড়ি বেয়ে ঢুকছেন, পাইপ বেয়ে ঢুকছেন, অপথে। বুঝছেন? কাজ ভেঙে ঢুকছেন, মানে যে পথে সাধারণত একজন মানুষের ঢোকার কথা সেই পথে ঢোকেন নাই, বা সেই পথেই ঢুকছেন, একজনের ধাক্কা দিয়ে ঢুকছেন, তারা মারপিট করে ঢুকছেন, তাহলে অপথে গৃহপ্রবেশ, এটার বলে হাউস ব্রেকিং। বাংলায় অপথে গৃহপ্রবেশ বলে, বাংলায় শীত কেটে গৃহপ্রবেশ বলে, ঘর ভেঙে গৃহপ্রবেশ বলে, বাট ইংরেজিতে একটাই নাম, সেটা হলো হাউস ব্রেকিং। এটা লেখেন 445, সংজ্ঞা আছে 445। 400 কত? 45। তাহলে আমাদের সিকোয়েন্সটা মনে রাখতে হবে, আমি আবারও বলি, কারো জমিতে ঢুকছেন অনুমতি ছাড়া, অপরাধমূলক অনধিকার প্রবেশ 441, ঘরে ঢুকছেন অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ 442, ঘরে ঢুকছেন গোপনে, লার্কিং হাউস ট্রেসপাস বা সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ 443, সংগোপনে গৃহে ঢুকছেন রাতের বেলায় 444,
দরজা জানালা ভেঙে ঢুকছেন 400 কত 45। নিচেরটা দেখেন রাত্রে বেলায় অপথে গৃহপ্রবেশ, মানে আপনি দরজা জানালা ভেঙেই ঢুকছেন বাট রাতের বেলায় 446, সংজ্ঞা 446। তাহলে দরজা জানালা ভেঙে ঢুকছেন রাতের বেলায়, এটার সংজ্ঞা কত 446। মানে একজন চোর যদি সে কোনো বাড়িতে শীত কেটে ঢোকে, দিনের বেলায় শীত কাটলে সেটা সংজ্ঞা দিচ্ছে 445। শীত বুঝেন তো, শীত কেটে ঢোকা বুঝেন। আর যদি সে রাতের বেলায় শীত কেটে ঢুকে তাহলে সংজ্ঞায়িত করতে কত 446। এখন আমরা এখানে একটা জিনিস দেখেন, আমরা যতগুলা এই যে পড়লাম 41 থেকে 46 পর্যন্ত, এর মধ্যে দুইটার শাস্তি পেয়েছি। 441-এর শাস্তি দিয়েছে কততে 447, আর 442-এর শাস্তি দিছে কততে 448। এরকম যদি দিত তাহলে ঝামেলা চুকে যেত। বাট পরে গিয়ে একটু এই জায়গায় পরের গুলাতে 2 রাতের বেলার শাস্তি দিছে একসাথে, আর আরো যদি এভাবে বলি 2 জোড়ের শাস্তি একসাথে, 2 বিজোড়ের শাস্তি একসাথে। দ্যাট মিনস এখানে একটু নিচে লেখেন যে 443 প্লাস 445, একটু নিচে লেখেন 443 প্লাস 445। দেখেন 443 ও বিজোড় না, 445 ও কি বিজোড়, সমান সমান লেখেন 453। 453 শাস্তি। তাহলে 443-এর শাস্তি আর 445-এর শাস্তি, দুইটা শাস্তি আলোচনা করছে কততে 453-তে। 43 ও বিজোড়, 45 ও কি বিজোড়, আর দুইটা শাস্তি আলোচনা করছে 453-তে, এটাও কি বিজোড়। তারপরে লেখেন 444 প্লাস 446। হ্যাঁ, হ্যালো। তো দেখেন, তাহলে যে কথা বলতেছিলাম দেখেন যে 444 এবং 446 এই দুইটার শাস্তি আলোচনা করছে কততে 456-তে। তাহলে 444 ও জোর, 446 ও কি জোর, আর এই দুইটা শাস্তি আলোচনা করছে কততে 456-তে। আর আপনি যদি এইভাবে মনে রাখেন যে 2 রাতের বেলা শাস্তি একসাথে, দেখেন 444 সালে রাতের বেলায় সংগোপনে গৃহপ্রবেশ, আর 446 সালে রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। তাহলে 2 রাতের বেলা শাস্তি দিচ্ছে 400 কততে 56-তে। তাহলে আমরা মূল আলোচনা করার আগে একটু আবার ব্যাখ্যা করি। দেখেন যে অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা দিছে 441, শাস্তি 447। অনধিকার গৃহপ্রবেশের সংজ্ঞা দিছে 442, শাস্তি 448। এরপরে 443 এবং 445-এর শাস্তি দিছে কত 453, আর 444 আর 446-এর শাস্তি আলোচনা করছে কত 456। তো এর মধ্যে আমার যে সিরিয়ালটা মনে রাখতে হবে, অপরাধমূলক অনধিকার প্রবেশ 441, অনধিকার গৃহপ্রবেশ 442, সংগোপন অনধিকার গৃহপ্রবেশ 443, সংগোপন অনধিকার গৃহপ্রবেশ রাতের বেলায় 444, অপথে গৃহপ্রবেশ 445, অপথে গৃহপ্রবেশ রাতের বেলায় 400 কত 43। এর মধ্যে 441-এর শাস্তি 447, 442-এর শাস্তি 448, 443 প্লাস 445-এর শাস্তি 453, 444 প্লাস 446-এর শাস্তি 456। এখন আমরা চলে আসি অপরাধমূলক অনধিকার প্রবেশে। আসেন, যদিও বিস্তারিত ব্যাখ্যা করছি তারপরেও এখানে আমরা একটু পড়বো। আসেন, ধারা 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস। কি ট্রেসপাস? ক্রিমিনাল ট্রেসপাস। দণ্ডবিধির 441 ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। 441 ধারায় নিম্নলিখিত গোল দেবেন, দুইটি গোল দেন। নিম্নলিখিত 2টি অংশে অপরাধমূলক অনধিকার প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধমূলক অনধিকার প্রবেশ হলো কোনো ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তির দখলি সম্পত্তিতে প্রবেশ করা। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কোথায় প্রবেশ করছে? দখলি সম্পত্তিতে প্রবেশ করছেন। কোন অপরাধ সংগঠনের অভিপ্রায়, মানে প্রথম থেকে তার একটা অপরাধ সংগঠনের কি ছিল? অভিপ্রায় ছিল। সম্পত্তির দখলদার কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করেন ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার জন্য। ওই ভীতি প্রদর্শন করা, অপমান করা, বিরক্ত করা, এটাও তো অপরাধ। 2 নম্বর দেখেন, কোন ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তি দখলি সম্পত্তিতে গোল দিবেন আইনগত ভাবে প্রবেশ করতে। মানে প্রথমে প্রবেশ করতে কিভাবে? আইনগত ভাবে, ওই যে
আইনগত 2 নম্বরে আইনগতভাবে প্রবেশ করে, আইনগতভাবে প্রবেশ করে বেআইনি ভাবে সেখানে অবস্থান করে। দেখেন এই জায়গা দুইটা উপায় অপরাধমূলক অনধিকার প্রবেশ হয়, অর্থাৎ আপনি একজনের বাসায় বা জমিতে প্রবেশ করছেন, প্রথমেই আপনার খারাপ উদ্দেশ্য ছিল, এটা হলো এক। আর 2 নাম্বার হলো প্রথমে আপনার ভালো উদ্দেশ্য ছিল কিন্তু পরে সে জায়গা কি করছে, খারাপ কাজ করছে। তো এর মধ্যে আমরা প্রথম যেটা পড়ছি, প্রথমটা হলো যে বেআইনি ভাবে প্রবেশ করছে, আর দ্বিতীয় যেটা সেটা হলো প্রথমে সে ভালোভাবে প্রবেশ করছে, করার পরে সে জায়গা বেআইনি ভাবে অবস্থান করছে। বেআইনি ভাবে অবস্থান কেমনে, তারা বলছে যে তুমি আমার বাড়িতে বাসা থেকে চলে যাও, কিন্তু সে বললো যে না আমি যাব না। তাহলে কি হয়ে গেছে, বেআইনি ভাবে অবস্থান করে কোনো ব্যক্তিকে দেখেন ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্ত করার অভিপ্রায়, মানে ওই জায়গায় বেআইনি ভাবে অবস্থান করতে কিসের জন্য, কাউকে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্তি করার অভিপ্রায়, বা কোনো অপরাধ সংগঠনের কি অভিপ্রায়। আমরা তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ হতে হলে কারো বাসায় কি শুরু থেকেই বেআইনি ভাবে প্রবেশ করবে? শুরু থেকেও বেআইনি ভাবে হতে পারে, বা শুরু থেকে আইনগত ভাবে ঢুকে পড়ে বেআইনি কাজ করতে, নাকি? আমরা চলে এসেছি 447, অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি, পানিশমেন্ট ফর ক্রিমিনাল ট্রেসপাস। যে কোনো বর্ণনার কারাবাস যা কুল দিবেন 3 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড যা কত 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কত ভাই? 3 মাস, বা অর্থদণ্ড সহ কত 500 টাকা। জেনে রাখা ভালোতে অনেক কথা আছে, এগুলো পড়তে যাব না, আমরা সরাসরি 3 বছর বিগত বছরের প্রশ্নে আসেন। 1 নাম্বার প্রশ্নটা পড়ি। অন্যের দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংগঠনের জন্য যে কেউ প্রবেশ করে, সেই অপরাধটি যে অপরাধটি করে তা হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ, গণ উৎপাত, অনিষ্ট সাধন, অনধিকার প্রবেশ। কোনটা? অপরাধমূলক অনধিকার প্রবেশ। এই আপনারা একটু লেটে আসেন কেন? আর একটু আগে রওনা দিবেন বাসা থেকে, এই গুরুত্বপূর্ণ প্রথম অংশ তো মিস করে ফেলছেন। আসেন আমরা অনধিকার গৃহ প্রবেশে আসি। তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা দিছে কত, 441। আর অনধিকার প্রবেশটা যখন ঘরের ভিতর ঢুকে যাব, তখন অনধিকার কি গৃহ প্রবেশ, হাউস ট্রেসপাস, এটা কত 442। এই যে দেখেন দণ্ডবিধি 442 ধারায় অনধিকার গৃহ প্রবেশ, এবং 443 ধারায় সংগোপন অনধিকার গৃহ প্রবেশ, এবং 444 লেখেন 444 ধারায় রাত্রেবেলায় সংগোপনে অনধিকার গৃহ প্রবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। এই জায়গায় 442 আছে, 43 আছে, এবং এর পরে লিখবেন কত 444। পান নাই খুঁজে বোধহয় পাইছেন? এবং এরপর কত ধারা লিখবেন? 444 ধারায় রাত্রেবেলায় সংগোপন অনধিকার গৃহ প্রবেশ কে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রথমে আমরা চলে আসি অনধিকার গৃহ প্রবেশ, হাউস ট্রেসপাস। দেখেন আন্ডারলাইন করবেন, 442 ধারা অনুযায়ী মানুষের বসবাসের স্থান, দালান, তাঁবু, উপাসনার স্থান হিসেবে ব্যবহার করা হয়, বা সম্পত্তি, আন্ডারলাইন করবেন, সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার করা হয় এমন স্থানে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা হলে তাকে অনধিকার গৃহ প্রবেশ বলে। কারো দোকানে আপনি জোর করে ঢুকছেন, বা দোকানে খারাপ উদ্দেশ্যে ঢুকছেন, এটা প্রথমে হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, পরে হয়েছে হলো অনধিকার গৃহ প্রবেশ। একটা জিনিস মনে রাখবেন, যত আমরা সামনে যাব তত এর আগের উপাদানগুলো, অপরাধের উপাদানগুলো এর ভিতর আছে। অর্থাৎ এই যে 442-এ যেটা অনধিকার গৃহ প্রবেশ, এর ভিতরে 441 আছে। আবার 442 যখন পড়বো, 443 যখন পড়বো, 443-এর ভিতর 442-ও আছে, 441-ও আছে। তাহলে অনধিকার গৃহ প্রবেশের সংজ্ঞা দিছে কততে? 442। দেখেন শর্ত সমূহ, অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে। 2 নাম্বার, অপরাধমূলক অনধিকার প্রবেশটি কোনো মনুষ্য বসবাসের স্থান, দালান, তাঁবু, উপাসনার স্থান হিসেবে ব্যবহার করা হয়, সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার করা হয় এমন স্থানে হতে হবে। আমরা
জানি যে 442-এর শাস্তি আলোচনা করছে কততে, 448। আমরা 448টা একটু দেখি। অনধিকার গৃহপ্রবেশের শাস্তি, পানিশমেন্ট ফর হাউস ট্রেসপাস, যে কোনো বর্ণনার কারাবাস যা কত 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড সহ যা 1000 টাকা পর্যন্ত হতে পারে, এবং বা উভয়। আপনারা দেখি কেমন মনে আছে এই যে কোনো বর্ণনার 1 বছর এবং 1000 এই সেম শাস্তি আর কোন কোন অপরাধে পড়ছি বলে। হ্যাঁ 342-এ, 342-এ আছে। হ্যাঁ আর আছে কোথায়, 323-এ আছে। জি 42-এ আছে হলো অবৈধ আটকের শাস্তি, আর 323-এ আছে কি স্বেচ্ছায় আঘাতের শাস্তি। জি তো তাহলে আমরা অনধিকার গৃহপ্রবেশ পাইলাম 442, 442-এর শাস্তি কততে, 448। এই রকিব সাহেব, এই যে যতটুকু মিস করছেন এই ক্লাস লেকচার দিলে ইউটিউব থেকে দেখে বইতে তাকাবেন, অনেক কিছু লেখাইছি, এটুকু ইউটিউবে দেখে নেবেন। দেখেন আমরা জেনে রাখা ভালোতে আসি। অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রে অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে। মানে আপনি যখন অনধিকার গৃহপ্রবেশ আছে সেই জায়গায় অলরেডি কি আছে, এর আগেরটা আছে, অপরাধমূলক অনধিকার প্রবেশ আছে। আমরা 443-এ চলে আসি। সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ মানে আপনি কারো গৃহের ভিতর ঢুকছেন কিভাবে, গোপনে, যার গৃহে ঢুকছেন সে টের পাই নাই, লার্কিং হাউস ট্রেসপাস। এইভাবে ইংরেজি মনে রাখবেন, ওই যে লুকাইয়া, লার্কিং মানে লুকাইয়া মানে গোপনে, বুঝছেন। অনধিকার গৃহপ্রবেশ যদি বল দিবেন সংগোপনে হয়, যে যার গৃহে প্রবেশ করেছে তার নিকট গোপন থাকে, তাহলে অপরাধটি সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা লার্কিং হাউস ট্রেসপাস বলে গণ্য করা হয়। কত ধারা, 443। তাহলে জমিতে ঢুকলাম অনধিকার প্রবেশ, অপরাধমূলক অনধিকার প্রবেশ, ঘরে ঢুকলাম অনধিকার গৃহপ্রবেশ, ঘরে ঢুকছি গোপনে, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। এবার 444-এ আসি। দেখেন গোপনেই ঢুকছি ঘরের মধ্যে, যার ঘরের মধ্যে ঢুকছি গোপনে রাতের বেলায়, তখন সেটারে কি বলবে, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। কখন, রাতের বেলায়, লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট। এই যে দেখেন রাত্রেবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, যে ব্যক্তি গোল দিবেন সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে। দণ্ডবিধিতে কোথাও সব মানে ম্যাক্সিমাম জায়গায় কখনো কিন্তু সরাসরি রাতের বেলা বলে নাই, বলছে কি সূর্যাস্তের পরে আর সূর্যোদয়ের পূর্বে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে, গোপনে ঢুকছে আর কি, সেই ব্যক্তি রাত্রে বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে বলে বিবেচিত হবে। কত ধারা, 444। অনধিকার গৃহপ্রবেশ এবং সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ অপেক্ষা রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ মারাত্মক প্রকৃতির অপরাধ। মানে এর আগে যতগুলো পড়লাম, 441-এর চেয়ে মারাত্মক প্রকৃতির 442, 42-এর চেয়ে মারাত্মক প্রকৃতির 443, 43-এর চেয়ে মারাত্মক প্রকৃতির কি 444, আর 444-এর মধ্যে 43 আছে, 42 আছে, 41 আছে। আমরা এখানে একটা দারুণ উদাহরণ আছে, এই উদাহরণটা একটু পড়বো। দেখেন পলাশ, প সমান সমান পলাশ, ম সমান সমান মামুন ধরি, পলাশ মামুনের বাড়িতে প্রবেশ করে এবং চাঁদা না দিলে তার বাড়িতে আগুন লাগিয়ে দিবে বলে হুমকি দেয়। তাহলে পলাশ মামুনের বাড়িতে ঢুকছে চাঁদা চাওয়ার জন্য, তাইলে মামুনের বাড়িতে পলাশের প্রবেশ হলো অপরাধমূলক অনধিকার প্রবেশ। প্রথমে এটা হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, যেহেতু অপরাধমূলক অনধিকার প্রবেশটি গৃহে হয়েছে মানে ঘরের ভিতর ঢুকছে, তাই এই জায়গা হবে মামুন অনধিকার গৃহপ্রবেশ অপরাধের জন্য অভিযুক্ত হবে, যেখানে মামুন কেটে লিখবেন পলাশ, পলাশ অনধিকার গৃহপ্রবেশ অপরাধের জন্য কি হবে, অভিযুক্ত হবে। বুঝেন নাই, এই যে তাই এই জায়গা পলা, ম কেটে প লেখেন, তাই প পাইছেন, এ পাইছেন। কারণ এই জায়গায় তো মামুনের ঘরে ঢুকছে, মামুন তো আর দোষ করে নাই,
ঢুকছে কে? পলাশ। তাহলে দোষ করছে কে? পলাশ। তাহলে প্রথমে সে হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, যেহেতু ঘরে ঢুকছে তাই এটা কি হয়েছে? অনধিকার গৃহপ্রবেশ। মনে করেন পলাশ মামুনের বাড়িতে চুরি করার জন্য এমন ভাবে প্রবেশ করে যেমন মামুন পলাশের প্রবেশ সম্পর্কে জানতে পারে না, মানে এমন ভাবে ঢুকছে যে মামুন জানে না যে তার বাড়িতে কে ঢুকছে। এখানে পলাশ সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করেছে বলে কি হবে? গণ্য হবে। এই প্রবেশটি যদি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে হয় তাহলে সেটা রাত্রে বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে। এবং এটা যদি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে হয় তাহলে করছে কি? রাতের বেলায় অনধিকার গৃহপ্রবেশ। বুঝছেন না? তাহলে শুধু ঘরে ঢুকছিলাম অনধিকার অপরাধমূলক অনধিকার প্রবেশ, ঘরে ঢুকলে অনধিকার গৃহপ্রবেশ, ঘরে ঢুকছি গোপনে অপরাধ মানে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, ঘরে ঢুকছি গোপনে রাতের বেলায়, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ রাতের বেলায়। শাস্তি নিয়ে আছেন কেন ভাই? 14 বছর কেন মনে আসলো বলেন? রাত্রেবেলার কোন জায়গায় 14 বছর আনে দস্যুতার? আরে পীযূষ, 14 বছর হোক আর যা হোক সেটা পরের ব্যাপার। রাত দেখলেই 14তে যাইয়েন না, আসেন আগে শাস্তিতে পরে আসবানি। আচ্ছা, আমরা 445-এ আসি, আসেন। অপথে গৃহপ্রবেশ, হাউস ব্রেকিং। অপথে গৃহপ্রবেশের বাংলা প্রতিশব্দ দেখেন আরো একটা যোগ করছে, অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ। পাইছেন? এই যে শীত কেটে গৃহপ্রবেশ, বা আরো আরো বাংলা আছে দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ। ইংরেজিতে বলে হাউস ব্রেকিং। বাংলায় অনেক সময় অনেক জিনিস তৈরি করে দেয়। কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির গৃহে বলপূর্বক বা গৃহের কোনো অংশে ভেঙে প্রবেশ করলে সেটা অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। এখন অপথে গৃহপ্রবেশের 6টা উপায় আছে। আপনাদের সর্বশেষ পরীক্ষার আগের পরীক্ষায় এই প্রশ্নটা আসছে যে কয়টি উপায়ে অপথে গৃহপ্রবেশ হতে পারে? 6টি উপায়। কয়টি উপায়ে আখিনুর বলেন, কয়টি উপায়ে প্ররোচনা হতে পারে? হুম, 2টি। পীযূষ, কয়টি উপায়ে? 107 ধারায় তিনটি পড়ছিলাম, দেখি মনে আছে কিনা। তিনটি স্যার। নির্মল শোনা, আপনার তো জিজ্ঞেস করি নেই 3টি উপায় কি কি বলেন? স্যার ওই দুইটা বলতে পারি যে এইডস কনস্পিরেসি আর একটা ছিল যে ইনস্টিগেটস। কি বললেন? এইডস ক্যান্সার বুঝি নাই তো, কি বললেন? না স্যার, ওই ওই এইডস না স্যার, তাহলে মানে সহযোগিতা করে এইডস। আরেকটা হচ্ছে কনস্পিরেসি, আরেকটা হচ্ছে ইনস্টিগেটস। আচ্ছা ঠিক আছে, প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, কোনো কাজ করে বা করা থেকে বিরত থেকে 3টি উপায়। জি, জি স্যার। দেখি বলেন তো, দেখি এই প্রভাস বলেন, অপরাধমূলক বল প্রয়োগ হয় কয়টি উপায়? 5টি। কি কি বলেন? অপরাধমূলক বল প্রয়োগ 5টি উপায় বলছে, কি কি বলেন? তানভীর সাহেব পারবেন? কি কি? গতি পরিবর্তন করে, গতিশীল করে, গতিরোধ করে, নিজের দেহের মাধ্যমে, কোন বস্তুর মাধ্যমে, বা কিসের মাধ্যমে? 3টি উপায় করে, 3টি উপায়ে অপরাধমূলক বল প্রয়োগ করে। আচ্ছা, তাহলে এখানে আমরা পেলাম অপথে গৃহপ্রবেশ, এটা করে কয়টি উপায়? 6টি উপায়। এই 6টা উপায় আমরা একটু দেখি। দেখেন, প্রথমে দণ্ডবিধি 445 ধারায় 6টি উপায়ে গৃহপ্রবেশকে অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ বলে উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তার নিজের তৈরি পথের মাধ্যমে প্রবেশ করে, মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির গৃহে প্রবেশ করতে তার নিজের তৈরি পথের মাধ্যমে। কিভাবে? যেমন দেখেন, যেমন বাড়িতে গর্ত করে প্রবেশ করলো, বাড়িতে গর্ত করে প্রবেশ করলো। 2 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তার জন্য তৈরিকৃত পথের মাধ্যমে গৃহপ্রবেশকারী তার জন্য তৈরিকৃত পথের মাধ্যমে প্রবেশ করে, বা আন্ডারলাইন করবেন, কোন দেওয়াল বা বিল্ডিং এ আরোহণ করে
যে কোনো পথে গৃহে প্রবেশ করে, যেমন গাছে উঠে গৃহে প্রবেশ করলো, গাছে উঠে গৃহ প্রবেশ করলো, পাইপ বেয়ে গৃহ প্রবেশ করলো, এটাও কি অপথে গৃহ প্রবেশ। 3 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে অপথে গৃহ প্রবেশকারী, আন্ডারলাইন করেন, অপরাধ সংগঠনের জন্য যে কোনো পথে গৃহে প্রবেশ করে, মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির গৃহে ঢুকছে যে কোনো উপায় একটা অপরাধ সংগঠনের জন্য, যে কোনো উপায়, সে দরজা জানালা দিয়ে ঢুকতে পারে, বেলকনি দিয়ে ঢুকতে পারে, যেভাবে ঢুকুক না কেন, অবশ্যই তার উদ্দেশ্য কি ছিল? খারাপ ছিল। 4 নাম্বার, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তালা খুলে বা ভেঙে প্রবেশ করে, এটা আন্ডারলাইন করেন, তালা খুলে বা ভেঙে প্রবেশ করে। তালা খুলে বা ভেঙে প্রবেশ করা, এইখানে 2টা উদাহরণ আমরা মনে রাখবো। ধরেন এই জায়গা নির্মল পড়তে আসে, নির্মলের বাসার চাবি একজন ডুপ্লিকেট করে, ওই নকল করে নির্মলের বাসায় যদি কেউ ঢুকে, এটা কি অপথে গৃহপ্রবেশ, কারণ তার চাবি ডুপ্লিকেট করে ঢোকা হয়েছে, এটাও অপথে গৃহপ্রবেশ। আবার নির্মল চাবি রেখে গেছে, ওর আর মনে নাই, ওই চাবি নিয়েই যদি কেউ ঢুকে, ডুপ্লিকেট তৈরি করে নাই কিন্তু ওই চাবি নিয়েই ঢুকছে, তবুও সেটা কি অপথে গৃহপ্রবেশ। অথবা তালা ভেঙে যদি ঢুকে, সেটাও অপথে গৃহপ্রবেশ। 5 নাম্বারে আসি আমরা, যে ক্ষেত্রে অপরাধমূলক বল প্রয়োগ করে প্রবেশ করে। অপরাধমূলক বল প্রয়োগ, এন্টার্স বাই ক্রিমিনাল ফোর্স। অপরাধমূলক বল প্রয়োগ মানে কারো ঠেলা দিয়ে ঢুকছেন, কাউরে ধাক্কা দিয়া ঢুকছেন, তার বাড়িতে ঢুকছেন, তখনও সেটা কি হবে? অপথে গৃহপ্রবেশ। তারপরে দেখেন 6 নাম্বার, অপথে গৃহপ্রবেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এমন কোন পথ খুলে প্রবেশ করা হলে, মানে শীত কাটছিল, ওই শীত কাটা বন্ধ করে দিছে, ইটি দিয়ে মাটি টাটি দিয়ে আবার ওই জায়গায় আবার ঢুকছেন, তাহলে সেটা কি হবে? অপথে গৃহপ্রবেশ। ধরেন একজন ব্যক্তি মোবাইল ছিনতাইয়ের জন্য জানালা দিয়ে হাত ঢুকাইছে, মোবাইল নেওয়ার জন্য জানালা দিয়ে হাত ঢুকাইছে, কি হয়েছে? অপথে গৃহপ্রবেশ। বা মাথা কেবল ঢুকাইছে, আটকে গেছেন, অপথে গৃহপ্রবেশ। তাহলে অপথে গৃহপ্রবেশ কয়টি উপায় হতে পারে? 6টি উপায়। কয় ধারা, কত ধারায় বলছে? 445 ধারা। এই যে দেখেন 2023 সালের পরীক্ষা এসেছে যে দ্য পেনাল কোড 1860 অনুসারে কয়টি উপায় হাউস ব্রেকিং সংগঠিত হতে পারে? কয়টি উপায়? 6টি উপায়। বুঝছেন? আমরা সব শেষে চলে আসি 446 ধারায়। এই অপথে গৃহপ্রবেশী যদি কেউ করে কখন? রাতের বেলায়, তখন সেটাকে বলে রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ, হাউস ব্রেকিং বাই নাইট। যে ব্যক্তি, আন্ডারলাইন করবেন, সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে অপথে গৃহপ্রবেশ করে, সেই ব্যক্তি রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ করে বলে বিবেচিত হবে। কত ধারায়? 446 ধারায়। মানে ওই 6টি উপায় ঢুকছে, কিন্তু কখন? রাতের বেলায়। 6টি উপায় ঢুকছে কিন্তু রাতের বেলায়, তখন সেটাকে বলা হয় রাতের বেলায় অপথে গৃহপ্রবেশ। এখন দেখেন, যদি আপনাকে বলে যে অনধিকার গৃহপ্রবেশ এবং অপথে গৃহপ্রবেশের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? দেখেন, অনধিকার গৃহপ্রবেশ যেটা আমরা প্রথমে পড়ছিলাম 142-এ, ওই জায়গায় গৃহপ্রবেশ করছে কিন্তু ঘর তার কিন্তু ভাঙা টাঙা লাগে নাই। আর অপথে গৃহপ্রবেশে হয়েছে কয়টি উপায়? 6টি উপায়, ভেঙে বা অন্য পথ দিয়ে সেটা। তাহলে বলা যেতে পারে যে এই জায়গায় আমরা যে 441 থেকে 446 পর্যন্ত যত অপরাধ করলাম, সবচেয়ে গ্রিভিয়াস কোনটা বলেন তো? রাতের বেলায় অপথে প্রবেশ। এই 446 ধারার অপরাধের মধ্যে 445 আছে, 444 আছে, 443 আছে, 442 আছে, 441ও আছে। মানে যেটা সবার আগে ওইটার মধ্যে, যেটা সবার সামনে গেছে ওইটার ভিতরে এর আগের অপরাধগুলো বিদ্যমান আছে। তাহলে আমরা বলতে পারি যে সকল অপথে গৃহপ্রবেশী অনধিকার গৃহপ্রবেশ, কিন্তু সকল অনধিকার গৃহপ্রবেশী অপথে গৃহপ্রবেশ নয়। বুঝলেন? তো এটা পড়বো না, আমরা সরাসরি একটি বিগত বছরের প্রশ্নে চলে আসি। বিগত বছরের প্রশ্ন 1 নাম্বার দেখেন, কোন ব্যক্তি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে শীত কেটে বা দরজা জানালা ভেঙে গৃহে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে
মানে কখন ঢুকছে? রাতের বেলায়। আর দরজা জানালা ভেঙে ঢুকছে, তাহলে আমরা রাতের বেলা কি করছে? অপথে গৃহে প্রবেশ। তাহলে গৃহে অনধিকার প্রবেশ, সংগোপনে গৃহপ্রবেশ, শীত কেটে দরজা জানালা ভাঙিয়ে গৃহপ্রবেশ, রাত্রি কালে শীত কেটে বা দরজা জানালা ভেঙে অনধিকার গৃহপ্রবেশ। কোনটা হবে উত্তর? রাতের বেলা শীত কেটে বা দরজা জানালা ভেঙে অনধিকার গৃহপ্রবেশ। এখন আমরা শাস্তির ছকে চলে আসি। দেখেন শাস্তিতে এখানে দেখেন সবার আগে আছে 447। 447-এর আগে লিখে রাখেন 441। 441 দিয়ে তীর চিহ্ন দেন, তীর চিহ্ন দিয়ে 447-এর সাথে মিশান। 441-এর মাথায় তীর চিহ্ন দিয়ে কিসের সাথে মিশাবেন? 447-এ। মানে 441-এর শাস্তি আলোচনা করছে কততে ভাই? 447-এ। অপরাধমূলক অনধিকার প্রবেশ, পানিশমেন্ট ফর ক্রিমিনাল ট্রেসপাস। শাস্তি দেখেন যে কোনো বর্ণনার কারাবাস, যা কতদিন? 3 মাস পর্যন্ত হতে পারে বা 500 টাকা। তাহলে সর্বোচ্চ শাস্তি কত? 3 মাস। এবার এই যে 448-এর পাশে লিখবেন 442। মানে 448-এর বাম পাশে 442 লিখে তীর চিহ্ন দিয়ে 448-এর সাথে মিশাই দেন। এটা দ্বারা কি বুঝায়? 442-এর শাস্তি আলোচনা করছে কততে? 448-এ। অনধিকার গৃহপ্রবেশের শাস্তি। অনধিকার গৃহপ্রবেশের শাস্তি দেখেন যে কোনো বর্ণনা কারাবাস, যা কত? 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড যা কত? 1000 টাকা বা উভয়। এবার এই যে 453 আছে, 53-র বাম পাশে লেখেন 443 প্লাস 445। 53-র বাম পাশে কি লিখবেন? 443 প্লাস 445, তীর চিহ্ন দিয়ে লিখবেন 453। 443 প্লাস 445, তীর চিহ্ন দিয়ে কত লিখবেন? 453। এই দুই বিজোড়ের শাস্তি, মানে দুই সংগোপনের শাস্তি দিচ্ছে একসাথে। সংগোপনে অনধিকার প্রবেশ, লার্কিং হাউস ট্রেসপাস বা শীত কেটে অপথিকৃত প্রবেশ। 43 আর 45-এর শাস্তি বলছে 453-তে। শাস্তি দেখেন যে কোনো বর্ণনার কারাবাস, যা কত? 2 বছর পর্যন্ত হতে পারে বা এবং অর্থদণ্ড। এবার 456-র আগে 456-র আগে লিখবেন 444 প্লাস 446। 456-র আগে লেখেন 444 প্লাস 446। রাত্রিকালে সংগোপনে অনধিকার প্রবেশ বা শীত কেটে গৃহে প্রবেশের শাস্তি, মানে দুই রাতের বেলা শাস্তি দিয়েছে 456-তে। যে কোনো বর্ণনা 3 বছর কারাবাস এবং সেই সাথে কি? অর্থদণ্ড। তাহলে দুই রাতের বেলার সাজা বেশি। এবার চলে আসি, দেখেন 449। মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের ইচ্ছায় অনধিকার গৃহপ্রবেশ। আপনি কারো ঘরে ঢুকছেন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ সংগঠনের ইচ্ছায়। আমাদের দণ্ডবিধিতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আছে কয়টা? 10টা। এই 10টার যে কোনো একটা করার জন্য কারো গৃহে ঢুকছেন। ধরেন আপনি কারো গৃহে ঢুকছেন তারে হত্যা করার জন্য, এখন তারে আর যাই পার নাই, তাহলে আপনি অপরাধ করছেন কততে? 449 ধারায়। শাস্তি দেখেন যাবজ্জীবন কারাবাস বা অনধিক কত? 10 বছর সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। কত ধারায় বলছে এটা? 449। তাহলে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে
সংগঠনের ইচ্ছায় যদি কারো গৃহে অনধিকার প্রবেশ করেন তাহলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। এরপরেরটা চলে আসেন 450। যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ করার অভিপ্রায়ে অনধিকার প্রবেশ। আগেরটা অনধিকার প্রবেশ করছেন কিসের জন্য? মৃত্যুদণ্ড। আর এটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। এটার শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ ফেরদৌস, দুই একটার নাম বলেন তো, দণ্ডবিধিতে কি 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 আছে এটা যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড? দুই একটা অপরাধের নাম বলেন যে অপরাধগুলোর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, মনে আছে একটাও? বিদুষ কে? হক, জি। আর শখ তো হলো, আর একটা বলেন। আপনি কি প্র্যাকটিস করেন, ফৌজদারি না দেওয়ানি কোর্টে? যে ফৌজদারি। এই আকিনুর পারবে না, আকিনুর তো ফৌজদারি প্র্যাকটিস করে, আকিনুর বলেন। 302টা আছে টেকনিক্যালি, আমি 302 তো মৃত্যুদণ্ড আছে, 302 কাউন্ট করতেছি না। যে এমন কিছু ধারা অপরাধ বলেন যে জায়গায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সেটা বলেন। আকিনুর মনে আসতেছে না। রকিবুল সাহেব পারবেন? বলেন। 394, 95। 394 আছে দস্যুতা সংগঠনকালে আঘাত, 395 আছে ডাকাতি। এই দুইটা সর্বোচ্চ শাস্তি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড। কি বললেন অনেক, কি বলেন? 121 মৃত্যুদণ্ড সর্বোচ্চ। ডাকাত দলের সদস্য তো যাবজ্জীবন কারাদণ্ড। ধর্ষণের শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। স্যার তারপরে 313 আছে না অপ্রকৃত, স্যার? হ্যাঁ, অপ্রকৃত কামলালসা যাবজ্জীবন কারাদণ্ড। অনেক আছে, ঘরে আগুন দেওয়া, গতদিন ক্লাসে পড়ছি, যাবজ্জীবন কারাদণ্ড। এখন আপনি কারো ঘরে ঢুকছেন, এক 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 বোতল পেট্রোল নিয়ে ছিটাচ্ছেন, 1 গ্রাম পেট্রোল নিয়ে ছিটাচ্ছেন, যে ঘরে আগুন দেবো, এই মুহূর্তে ধরা পড়ে গেছেন, তাহলে আপনি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠনে স্থায়ী তার গৃহে কি প্রবেশ করেছিলেন, তাহলে সর্বোচ্চ শাস্তি হবে কি? যে কোনো বর্ণনা কারাদণ্ড, যা কত বছর হতে পারে? 10 বছর পর্যন্ত হতে পারে। সবশেষে দেখেন 459 আমরা চলে আসি। সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ সংগঠনকালে গোল দিবেন গুরুতর আঘাত প্রদান। মানে আপনি যখন কারো গৃহে প্রবেশ করছেন বা শীত কেটে গৃহপ্রবেশ করে তারা কি করছেন? গুরুতর আঘাত করছেন। গুরুতর আঘাত 320 ধারায় কয় প্রকার? 8 প্রকার। তাহলে শীত কেটে গৃহপ্রবেশের সময় বা সংগোপনে গৃহপ্রবেশের সময় কাউকে যদি গুরুতর আঘাত করেন তাহলে শাস্তি 459 ধারায় শাস্তি কত? যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনা কত? 10 বছর এবং অর্থদণ্ড। তাহলে আমরা 449 মনে রাখবো, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ সংগঠনের স্থায়ী অনধিকার গৃহপ্রবেশ। 450 রাখবো, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠনের স্থায়ী অনধিকার গৃহপ্রবেশ। আর 459 মনে রাখবো, সংগোপনে অনধিকার প্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশের সময় কারো যদি গুরুতর আঘাত করে তাহলে শাস্তি 459, যাবজ্জীবন কারাবাস বা কত? 10 বছর। তাহলে আমরা দেখেন 441, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 53, 56, 59, 459 এই ধারাগুলো এতক্ষণ ধরে পড়ছি। সেলফ প্র্যাকটিসে যত প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। বিশেষ করে আমি দুই একটা পড়ি। এই জায়গায় যে 8 নম্বর প্রশ্নটা আছে, যে দণ্ডবিধি 445 ধারায় কয়টি উপায়ে অনধিকার গৃহপ্রবেশকে শীত কেটে গৃহপ্রবেশ উল্লেখ করা হয়েছে? কয়টি? 6টি। তারপরে 11 নম্বর প্রশ্নটা পড়ি। এ জেড এর গৃহের দেয়ালে একটি ছিদ্র বানিয়ে উক্ত ছিদ্রের ভেতরে তার হাত দিয়ে অনধিকার গৃহপ্রবেশ করে, এ নিম্নলিখিত কোন অপরাধের জন্য দায়ী হবে? অপরাধে গৃহপ্রবেশ।
12 নম্বর, ক একটি জানালার ভিতর দিয়ে গ এর গৃহে প্রবেশ করে, এক্ষেত্রে ক এর অপরাধ হলো কি? অপথে গৃহপ্রবেশ বা দরজা জানালা ভেঙে গৃহপ্রবেশ। 14 নম্বর, ক তার রুমে চাবি হারিয়ে ফেলেছিল, খ উক্ত চাবি দেখতে পায় এবং তা ব্যবহার করে ক এর রুমে প্রবেশ করে, খ এর অপরাধ কি? অপথে গৃহপ্রবেশ। 18 নম্বর প্রশ্নটা একটু ভুল আছে, ঠিক করে নেবেন। দণ্ডবিধির 448 ধারার অধীন অনধিকার গৃহপ্রবেশের শাস্তি কি? সবশেষে 1 বছর 1000, জায়গা আছে 1 বছর 500, একটু লিখে রাখেন। 1 বছর যে কোনো বর্ণনার কারাবাস বা কত হবে? 1000। হ্যাঁ, 1000। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই, অনলাইনে অফলাইনে যে ভাই বোনেরা আছেন, কোনো প্রশ্ন থাকলে এতক্ষণ ধরে যা পড়লাম করতে পারেন। স্যার আমার ছোট্ট একটা প্রশ্ন আছে স্যার। বলেন। স্যার এই যে 449 যে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের ইচ্ছায় যদি কেউ অনধিকার গৃহে প্রবেশ করে, তাইলে তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড। স্যার এই যে যাবজ্জীবন কারাদণ্ড আর বা অনধিক 10 বছর কারাদণ্ড, এইটা একটু স্যার মানে বিষয়টা একটু বুঝতেছিলাম না। আপনি অনেকদিন ধরেই বুঝতেছেন না, কারণ যাবজ্জীবন বা 10 বছর, যাবজ্জীবন বা 14 বছরে তো খালি ঠক ছাড়া সব জায়গায় আছে। যে জায়গায় যাবজ্জীবন আছে সেই জায়গায় বা দিয়ে অন্য কিছু আছে, আছে কিনা বলেন নির্মল? স্যার তাহলে আছে আপনার তো। এই ব্যাধি তো অনেক দিনের। স্যার না আমি ওই রকমের বুঝতে চাচ্ছিলাম না স্যার, আমি চাচ্ছিলাম কি যদি এর ধরেন সর্বোচ্চ যদি শাস্তি দেয় তাইলে এ এ যাবজ্জীবন কারাদণ্ড দিল, যদি হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড না দেয় তাইলে হ্যাঁ, যদি 10 বছর দেয় তার সাথে কি ওই অর্থদণ্ড থাকবে এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই লেখছে যাবজ্জীবন বা 10 বছর, মানে এখানে যাবজ্জীবন দিবেন এলে সর্বোচ্চ কত? 10 বছর এবং অর্থদণ্ড, মানে এই দুইটার যাই দেখ না কেন সেই সাথে কি থাকবে? অর্থদণ্ড থাকবে। অর্থদণ্ড। জি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর প্রশ্ন আছে কারো? এই লুৎফর সাহেব, পীযূষ, রাতের বেলায় তো হলো, 14 বছর তো কোথাও পাইলাম না। আচ্ছা, রাতের বেলায় যে 14 বছর, এটা কোথায় পড়ছিলাম বলেন? পড়ছেন ধরা, এবার বলেন। না, ওই জায়গা তো রাতের বেলা 5 বছর রিলেটেড কিছু নাই। রাতের বেলা শুধু 14 বছর সশ্রমই আছে। এটা কোন জায়গা পড়ছিলাম, কি অপরাধ এটা বলেন পীযূষ? দস্যুতা করছে কিভাবে? রাতের বেলা কোথায়? রাতের বেলা যদি দস্যুতা করে রাজপথে, তাহলে 392-তে সর্বোচ্চ শাস্তি হতে পারে 14 বছর। আর নর্মালি 392 শাস্তি কত? 10 বছর সশ্রম। বুঝছেন? তাই কোনো প্রশ্ন নাই আপনাদের? খালি নির্মল শোনাই প্রশ্ন করলো। স্যার আমি তো একটু কম বুঝি, এই জন্য স্যার আমার কাছে প্রশ্ন হয়ে যায় অটোমেটিক। আহ, জি, জি, জি। মানে আপনি বলতে যাচ্ছেন তাহলে বাকি সবাই বেশি বোঝে? স্যার সেটাও না স্যার, সবাই ভালো বোঝে, আমি একটু কম বুঝি, এই জন্য স্যার আমার কাছে প্রশ্ন হয়ে যায়। আচ্ছা, আমরা জালিয়াতিতে আসেন। 463 থেকে 489, এখানে আছে জালিয়াতি বা ফরজারি। দেখেন, পড়ার আগে একটু বলে নি, জালিয়াতি আসলে প্রতারণার করে, প্রতারণাটা যদি কাগজে কলমে করে সেটা হয়ে যায় জালিয়াতি। সহজ কথা। ওই যে আমরা একটা প্রশ্ন করছিলাম যে অমুক তমুক সাজে পরীক্ষা দিতে গেছে এবং ওই জায়গায় গিয়ে তমুকের নামে স্বাক্ষরও করছে, তাহলে তমুক সেজে যে পরীক্ষা দিতে গেছে এটা হলো প্রতারণা। আর ওই যে স্বাক্ষরও করে ফেলছে, তখন হয়ে ওইটুকু হয়ে গেছে কি? জালিয়াতি। তার মানে জালিয়াতি সর্বদাই কি সংক্রান্ত? ডকুমেন্ট সংক্রান্ত। আচ্ছা, তো আমরা চলে আসি। দেখেন, জালিয়াতি
দণ্ডবিধির দেখেন, দণ্ডবিধির 463 ধারায় জালিয়াতির সংজ্ঞা, 464 ধারায় মিথ্যা দলিল প্রস্তুত এবং 465 ধারায় জালিয়াতির শাস্তি উল্লেখ করা হয়েছে। তো জালিয়াতির সংজ্ঞা দিয়েছে 463, মিথ্যা দলিলের সংজ্ঞা দিয়েছে 464, আর জালিয়াতির শাস্তি বলছে কত? 465। জালিয়াতিকে ইংরেজিতে কি বলতেছে? ফরজারি। তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন যে জালিয়াতি বা ফরজারি অর্থ, দণ্ডবিধির 463 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি, এই যে নিচে 5টা উদ্দেশ্য আছে, একটু ব্র্যাকেটে লিখে রাখেন, 5টা উদ্দেশ্য। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 463 ধারায় জালিয়াতির উদ্দেশ্য কয়টা? 5টা। তাহলে 5টা উদ্দেশ্যে যদি কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে তাহলে সেটা হবে জালিয়াতি। প্রথম যেটা দেখেন, কোনো ব্যক্তি বা জনসাধারণের গোল দিবেন ক্ষতি সাধন করতে। আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন কোন ব্যক্তির অথবা জনসাধারণের কি করতে? ক্ষতি করতে। এটা কিভাবে? আপনি একটা, ফেরদৌস সাহেব একটা জাল দলিল তৈরি করছে, ওনার প্রতিবেশীর জমি প্রতিবেশী বিক্রি করছে, এই মর্মে একটা দলিল তৈরি করছে। তাহলে এই দলিলটা উনি তৈরি করছে আর একজনের কি করতে? ক্ষতি করতে। তাহলে এই যে ফেরদৌস সাহেব যে মিথ্যা দলিলটা প্রস্তুত করলো, ফেরদৌস সাহেব এখানে কি করেছে? জালিয়াতি করেছে বলে গণ্য হবে। 2 নাম্বার, কোন দাবি বা অধিকার সমর্থন করতে, টু সাপোর্ট এনি ক্লেম অর টাইটেল। আপনি একটা আইডি কার্ড বানাইছেন, সে জায়গায় নিজের অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিচ্ছেন, অ্যাডভোকেট পীযূষ কান্তি, এবং ওই জায়গায় অ্যাডভোকেট ছাড়া আর কেউ ঢুকতে পারে না, এই কারণে আপনি ওই কার্ডটা বানাইছেন। তাহলে এই জায়গায় আপনি কি করছেন? জালিয়াতি করেছেন বলে গণ্য হবে। কোন দাবি বা অধিকার সমর্থন করার জন্য যদি আপনি মিথ্যা দলিল প্রস্তুত করেন, আপনি কি করেছেন? জালিয়াতি করছেন। যদি আপনি অ্যাডভোকেটের একটা সিল তৈরি করেন, আপনি এখন, আপনারা এখন অ্যাডভোকেট হয়েছেন? হয় নাই। অ্যাডভোকেট যদি সিল তৈরি করেন, কি করছেন? জালিয়াতি। আর অ্যাডভোকেটের সিল টিল পরিচয় পত্র বানান নাই, কিন্তু মুখ দিয়ে পরিচয় দিচ্ছেন অ্যাডভোকেট, তাহলে কি? তাহলে এটা প্রতারণা। তাহলে জালিয়াতির মৌখিক হচ্ছে প্রতারণা, তখন লিখিত হয়ে যাবে, তখন সেটা হবে কি? জালিয়াতি। কোন ব্যক্তিকে কোন সম্পত্তি পরিত্যাগ করাতে, টু কজ এনি পারসন টু পার্ট উইথ প্রপার্টি। কোন ব্যক্তিকে কোন সম্পত্তি কি করাইতে? পরিত্যাগ করাইতে। ওই যে একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে ফেরদৌস দলিল তৈরি করছে, যে ওই দলিলে দেখাইয়া নির্মলে ভয় দেখাচ্ছে, নির্মল এই জমি কিন্তু আমার কাছে বিক্রি করে দিছিস, এই জমি স্যার দখল স্যার, পরিত্যাগ করাইতে। তাহলে কি হয়েছে? জালিয়াতি। 4 নাম্বার, কোন লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে। আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন একজন লোকরে কোন চুক্তি প্রতিপালনে কি করার জন্য? বাধ্য করার জন্য। ওই যে বায়না চুক্তি দেখায় মামলা করে দিছে, জিওর না নির্মল আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিছে, আর বাকি 5 লক্ষ টাকা দিবে, এখন আর দিচ্ছে না। বাকি 5 লক্ষ টাকা দিলে আমি আমার জমি দলিল করে দিব, কিন্তু ও আর আমার 5 লক্ষ টাকা এখনো দিচ্ছে না। বাট অ্যাকচুয়ালি নির্মল আপনার সাথে কোনো চুক্তি করে নাই। তাহলে এটা কি করতে? প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদন কি করতে? বাধ্য করতে। 5 নাম্বার, প্রতারণা করার অভিপ্রায় বা প্রতারণা সংগঠিত হতে পারে। ওই যে একজন পরীক্ষা আর একজন, সে যে দিতে গেছে এবং সে জায়গায় গিয়ে কি করছে? সিগনেচারও করছে। তাহলে এই যে করছে, এটা কিসের উদ্দেশ্যে? প্রতারণা করার অভিপ্রায়। তাহলে প্রতারণা করার অভিপ্রায়েও যদি কোনো মিথ্যা দলিল তৈরি করেন, সেটা কি? জালিয়াতি। তাহলে আমরা জালিয়াতির উদ্দেশ্য কয়টা? 5টা। কাউরে কোনো ক্ষতি করতে, কোনো দাবি বা অধিকার সমর্থন করতে, কোনো সম্পত্তি পরিত্যাগ করাতে, প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদন করতে, প্রতারণা সংগঠনের অভিপ্রায়। এখানে একটা উদাহরণ করি, দেখেন। সুতরাং জালিয়াতি অপরাধের প্রথম এবং প্রাথমিক শর্ত হলো মিথ্যা দলিল বা দলিলের অংশ তৈরি করা। মানে আপনি যদি জালিয়াতি করতে চান, সবার আগে কি থাকতে হবে? মিথ্যা দলিল বা দলিলের অংশ তৈরি করা, এবং সেই দলিলের উপর ভিত্তি করে কোন অধিকার দাবি করা বা পরিত্যাগ করা বা চুক্তি সম্পাদনে কি করা? বাধ্য করা বা প্রতারণা করা। আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন। বাহককে পরিশোধযোগ্য এবং খ কর্তৃক স্বাক্ষরিত কোন চেক ক কুড়িয়ে পায় এবং উক্ত চেকে কোনো অর্থের পরিমাণ উল্লেখ ছিল না। ক উক্ত চেকে 10,000 টাকা প্রতারণামূলক ভাবে লিখে চেকটি পূরণ করে, ক এর অপরাধ হলো জালিয়াতি। অথবা আমি ফেরদৌস ওনার পাওনাদার রে 10,000 টাকার একটা চেক দিছে, পাওনাদার করছে কি? ওই জায়গায় সিস্টেমে 10,000-এর জায়গায় আর একটা শূন্য
বসাইছে, তাহলে ওই লোক কি করছে? জালিয়াতি। এখন আমরা চলে এসে মিথ্যা দলিল প্রস্তুত। তাহলে জালিয়াতির সংজ্ঞা দিছে কত ধারায়? 463। চলে আসেন মিথ্যা দলিল প্রস্তুত, মেকিং এ ফলস ডকুমেন্ট। 463 ধারায় উল্লেখিত যে কোনো উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে উল্লেখ করা হয়েছে। কোন ব্যক্তি কখন একটি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হবে 464 ধারায় উল্লেখ করা হয়েছে। জেনে রাখা ভালো। দেখেন, দণ্ডবিধির 464 ধারায় মিথ্যা দলিল তৈরি করার গোল দিবেন, 3টি পন্থা আছে। 3টি পন্থা গোল দেন। মিথ্যা দলিল তৈরির কয়টা পন্থা আছে? 3টে। 3টা ছোট ছোট করে একটু লিখতে হবে, আমি বলি, যাদের লেখা নাই একটু লেখেন। 1 নম্বরে লিখবেন, এটা লিখবেন ছোট ছোট করে। 1 নম্বরে লিখেন, অন্যের নামে দলিল প্রস্তুত করে। লেখেন, তারপর আমি ব্যাখ্যা দিব। লেখেন, লেখেন, অন্যের নামে দলিল প্রস্তুত করে। এই লেখা আছে, রকিব সাহেব লেখা আছে, লেখেন, অন্যের নামে দলিল প্রস্তুত করে। 1। দুই নম্বরে লেখেন, বেআইনি ভাবে দলিলের কোনো অংশ পরিবর্তন করে। বেআইনি ভাবে দলিলের কোনো অংশ পরিবর্তন করে। তাহলে বেআইনি ভাবে দলিলের কোনো অংশ পরিবর্তন করে। 2। 3 নম্বর লেখেন, পাগল বা মাতাল ব্যক্তিকে দিয়ে পাগল বা মাতাল ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করানোর মাধ্যমে। পাগল বা মাতাল ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করানোর মাধ্যমে। তাহলে একটা জিনিস দেখেন, অন্যের নামে দলিল প্রস্তুত করে। 1, বেআইনি ভাবে দলিলের কোনো অংশ পরিবর্তন করে, এটা কত? 2, পাগল বা মাতাল ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করানোর মাধ্যমে। 3। এই 3টা উপায় মিথ্যা দলিল প্রস্তুত করা হয়। এখন মিথ্যা দলিল প্রস্তুত কোনো অপরাধ না। মিথ্যা দলিল এই 3টি উপায় তৈরি করে যদি 463 ধারার 5টার যে কোনো একটা উদ্দেশ্য আপনার থাকে, তখন এই মিথ্যা দলিল প্রস্তুত হয়ে যাবে কি? জালিয়াতি। এই যে দেখেন, আপনি অন্যের নামে দলিল প্রস্তুত করে, মানে হলো এটা টোটালি মিথ্যা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে মিথ্যা। বেআইনি ভাবে দলিলের কোনো অংশ পরিবর্তন করে, ওই যে চেকটা বৈধ ছিল 10,000, যখনই শূন্য যোগ করে দিলেন তখন চেকটা কি হয়ে গেছে? মিথ্যা দলিল প্রস্তুত। দলিল বেআইনি ভাবে দলিলের কোনো অংশ কি করছেন? পরিবর্তন করছেন। পাগল বা মাতাল ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করানোর মাধ্যমে, পাগল দিয়ে কোথাও সিগনেচার করাইছেন, পাগল মাতাল ব্যক্তি দিয়ে কোনো সিগনেচার করাইছেন, তখন সেটা কি হয়ে যাবে? মিথ্যা দলিল প্রস্তুত। বুঝছেন? তাহলে মিথ্যা দলিল প্রস্তুত কয়টি উপায়? 3টি উপায়। আর মিথ্যা দলিল প্রস্তুত করার শুধু অপরাধ না, 464 শুধু অপরাধ না, কিন্তু 464 যে মিথ্যা দলিল প্রস্তুত করছেন কয়টা উদ্দেশ্যে? 5টি। 5টি উদ্দেশ্য। 463 যদি 5টা উদ্দেশ্যের যে কোনো একটা থাকে, তখন এই মিথ্যা দলিল প্রস্তুত হয়ে যাবে কি? জালিয়াতি। তার মানে মিথ্যা দলিল প্রস্তুত করা হয় 3টি উপায়ে, কিন্তু এই মিথ্যা দলিল প্রস্তুত করার পরে যদি জালিয়াতির যে কোনো একটা, ওই 5টা 463 দ্বারা যে কোনো একটা উদ্দেশ্যে ব্যবহার করে, তখন এটা হয়ে যাবে কি? জালিয়াতি। তো জেনে রাখা ভালো। দ্বিতীয় পয়েন্টটা দেখেন,
কোন ব্যক্তির নিজের নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হতে পারে। কোন ব্যক্তির নিজের নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হতে পারে। এখন বলতে পারেন স্যার নিজের নাম নিজে স্বাক্ষর করব, জালিয়াতি কেন হবে? একজন অফিসে আপনি যখন অফিস করেন প্রতিদিন আপনার হাজিরা দেওয়া লাগে, ওখানে গিয়ে সিগনেচার করা লাগে। আপনি 2 দিন অফিসে যান নাই, এখন 2 দিন অফিসে যদি না যান ওই 2 দিনের জন্য আপনার বেতন কর্তন করা হবে। এখন আপনি যে কোনো একটা সময় গিয়ে ওই ফাঁকা জায়গায় সিগনেচার দিয়ে আসছেন, আপনারই সিগনেচার করার কথা কিন্তু আপনিই করছেন, তবু ওটা কি হবে? জালিয়াতি হবে। কেন হবে ভাই? কারণ যখন সিগনেচার করার কথা ছিল তখন আপনি করেন নাই, করছেন কখন? পরে গিয়ে। তো এটা কি? জালিয়াতি। তারপরটা দেখেন, কোন কাল্পনিক ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির নামে মিথ্যা দলিল প্রস্তুত করে করা জালিয়াতি গণ্য হতে পারে যদি এটা বিশ্বাস করাতে করা হয় যে উক্ত দলিল কোন প্রকৃত ব্যক্তি কর্তৃক বা মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তৈরি করা হয়েছে। মানে আপনি যদি কাল্পনিক ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির নামেও কোনো দলিল তৈরি করেন ওই 5টা উদ্দেশ্যে, তাহলেও সেটা কি হবে? জালিয়াতি। তাহলে কাল্পনিক ব্যক্তি বা মৃত ব্যক্তির নামে যেরকম ছদ্মবেশে প্রতারণা করা যায়, কাল্পনিক ব্যক্তি বা মৃত ব্যক্তির নামে কি করা যায়? জালিয়াতিও করা যায়। তাহলে জালিয়াতির সংজ্ঞা দিছে 463, মিথ্যা দলিলের সংজ্ঞা কত? 464। এবার আমরা চলে আসি শাস্তিতে। দেখেন 465 ধারা জালিয়াতির শাস্তি 2 বছর পর্যন্ত, আন্ডারলাইন করেন, 2 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাবাস বা অর্থদণ্ড বা উভয়। 2 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাবাস বা অর্থদণ্ড বা উভয়। পাশে লেখেন জামিনযোগ্য। চারশো ছেষট্টি, আদালতের নথিপত্র, সরকারি রেজিস্ট্রার প্রভৃতিতে জালিয়াতি। 466 ধারায় আদালতের নথিপত্র তো বুঝেন, নকল টকল যা আছে ওইগুলাতে যদি জালিয়াতি করেন, সরকারি রেজিস্ট্রারে জালিয়াতি করছেন, তালাক, বিবাহের কপি, তারপরে এই যে এনআইডি কার্ড, এগুলা যদি জালিয়াতি করেন তাহলে শাস্তি কত দেয়? 466-তে শাস্তি দেখেন 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাবাস এবং সেই সাথে অর্থদণ্ড। 466 বিবিআই। 467, মূল্যবান জামানত, উইল প্রভৃতি জালিয়াতি করেন। আপনি যদি চেক জালিয়াতি করেন, আপনি যদি উইল জালিয়াতি করেন তাহলে শাস্তি হবে কততে? 467-তে যাবজ্জীবন কারাবাস বা 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে শুধু জালিয়াতির শাস্তি 465, আদালতের নথিপত্র, সরকারি রেজিস্ট্রার 466 7 বছর এবং অর্থদণ্ড, মূল্যবান জামানত, উইল প্রভৃতি জালিয়াতি করেন 467 যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর এবং সেই সাথে কি? অর্থদণ্ড। বুঝছেন? আমরা চলে এসেছি 468-তে, প্রতারণার প্রয়োজনে জালিয়াতি, ফরজারি ফর পারপোজ অফ চিটিং, যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে প্রতারণার প্রয়োজনে জালিয়াতি 468-তে, সাজা কত? 7 বছর। 469 পড়া লাগবে না, 471-এ আসি। জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহার। একজন ব্যক্তি জানে যে এটা জাল দলিল, জানার পরেও সে এটা আসল হিসেবে কি করতেছে? ব্যবহার করতেছে। তাহলে শাস্তি হবে 471-এ। জালিয়াতির যে শাস্তি এটারও সেই শাস্তি। জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহার করলে সে লোক জালিয়াতির জন্য যেরূপ শাস্তি নির্ধারিত সেই রূপ শাস্তি পাবে। অর্থাৎ 465 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে আমরা কি কি পেলাম দেখেন? জালিয়াতির সংজ্ঞা 463, কয়টি উপায়ে? 5টি। মিথ্যা দলিলের 464, কয়টি উপায়ে? 3টি। জালিয়াতির শাস্তি 465, 2 বছর। সরকারি রেজিস্ট্রার, তারপরে আদালতের নথিপত্র, এগুলো জালিয়াতি করলে 466, 7 বছর। মূল্যবান জামানত, উইল জালিয়াতি করলে যাবজ্জীবন 10 বছর, 467। প্রতারণার প্রয়োজনে জালিয়াতি 468, 7 বছর। জাল দলিল জেনেও ব্যবহার 471, কত? 2 বছর। বিগত বছরের প্রশ্ন দেখেন,
মিথ্যা দলিল প্রস্তুতকরণের কয়টি উপায়ের কথা উল্লেখ আছে? 3টি। ওই যে একটা মিথ্যা দলিল তৈরি করে দলিলের কোনো অংশ পরিবর্তন করে মাতাল বা পাগল দিয়ে কোনো কাজ করানোর মাধ্যমে। 2 নাম্বার, কোন ব্যক্তির প্রতারণায় ব্যবহৃত হবে জেনে দলিল জাল করলে সর্বোচ্চ শাস্তি কত? ওই যে 468, 7 বছর। প্রতারণার প্রয়োজনে জালিয়াতি। 3 নাম্বার প্রশ্নটা বিবিআই। আরিফ একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে যে এটি একই নামের অন্য ব্যক্তি ড্র করেছে বলে বিশ্বাস করা হয়। স্বাক্ষর করছে আরিফ, কিন্তু আরিফ বুঝাইতে চাইছে যে এটা স্বাক্ষর করছে আর একজন আরিফ। এই জায়গায় 2 জন আরিফ আছে। আরিফ অপরাধ করেছে কিসের? জালিয়াতির। 4 নাম্বার, ক থানায় অভিযোগ করে যে তার ভাই খ একটি সাদা কাগজে তার পিতার সই বল দিবেন নকল করেছে। সাদা কাগজে তার পিতার সই নকল করছে। নকল করছে মানে মিথ্যা দলিল তৈরি করছে যে কোনো একটা খারাপ উদ্দেশ্যে। তো এই জায়গা কি করেছে? জালিয়াতি করেছে বলে গণ্য হবে। সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন, অনেক উদাহরণ আছে, কষ্ট করে পড়ে ফেলবেন। কোনোটা না বুঝলে আমাকে জানাবেন। বিশেষ করে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 7 থেকে 14, 16 এগুলা সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগামী দিন আমরা বিবাহ বিষয়ক অপরাধ পড়বো 493 থেকে। আগামী দিন আমাদের দণ্ডবিধি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এবং আগামীকাল আপনাদের একটা ক্লাস টেস্ট থাকবে। এই ক্লাস টেস্টের বিষয়বস্তু হলো এই 405 থেকে এই যে আগামীকালের ক্লাস পর্যন্ত 40 মার্কের। আগামীকাল দণ্ডবিধি শেষ প্লাস দণ্ডবিধির শেষ 2টা ক্লাস টেস্ট, বুঝছেন? 405 থেকে 511। আর দণ্ডবিধির 100 মার্কের মডেল টেস্ট কবে? শনিবারে। জি, শনিবারের পরীক্ষাটা একটু কষ্ট করে হলে এমন ভাবে দিবেন মনে করবেন যে আমার বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা ওই দিন দণ্ডবিধি। এইভাবে প্রস্তুতি নিবেন। আজকে এই পর্যন্ত শেষ। জি, ঠিক আছে। যারা যারা ক্লাস করছেন অনেক অনেক ধন্যবাদ। অনলাইনে যারা এখনো আছেন কোর্স ফি দেন নাই, অনেকে সুযোগ সন্ধানী, অনেক অনলাইনে যারা আছেন কোর্স ফি দিয়ে দিন। ধন্যবাদ।